সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশনের খেলাধুলা নিয়ে আমাদের বিশেষ আয়োজন টাইম স্পোর্টস। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম নয়ন। আমরা খেলাধুলার গবেষণা, উন্নয়ন, পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে কথা বলে থাকি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, ট্যুরিজম অ্যান্ড স্পোর্টস নিয়ে। তারই ধারাবাহিকতায় আমরা আলোচনা করব ক্রীড়াঙ্গনের বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে টি-20 বিশ্বকাপ নিয়ে। সম্প্রতি বাংলাদেশের টি-20 বিশ্বকাপের নিয়ে আলোচনা করব। আর আলোচনার আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের ক্রীড়াঙ্গন অত্যন্ত দুজন প্রিয় মানুষকে, জনাব রইসুদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ও সহসভাপতি বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং আমার সাথে আছেন জনাব রফিকুল ইসলাম বাবুর, সম্মানিত ফরমাল জয়েন্ট সেক্রেটারি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের দৃষ্টি আসার জন্য। আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে যাব জনাব রইসুদ্দিন। বাংলাদেশের যে টি-20 বিশ্বকাপ, এবং আজকে বাংলাদেশ অলরেডি আফগানিস্তানের সাথে মোকাবিলা করেছে, তো সব মিলে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ কেমন হবে, কি ভাবছেন? আসলে এশিয়া কাপে আমাদের আফগানিস্তানের সঙ্গে হারটা একটু আমাদেরকে ব্যাকফুটে ফেলে দিয়েছে। আচ্ছা আচ্ছা। আল্লাহর তো আমি মনে করি না যে আমরা মূল পর্বে আসতে আমাদের কোনো কষ্ট হবে, কারণ হংকং এবং নেপাল আমাদের সঙ্গে কোনো সময় পারেনি। এই সদ্য মাত্র খেলায় আফগানিস্তান আমাদেরকে হারিয়েছে, তবে আমরা গত এশিয়ান গেমসে আমরা নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছি, এই রেকর্ডও আছে। তবে যে খেলাটা আমরা ইদানিং হারলাম, ওই খেলাটা আমি দেখেছি ফতুল্লা স্টেডিয়ামে। আমার যেন মনে হয়েছে খেলোয়াড়দের একটা গা ছাড়া ভাব। তা না হলে ৮০-৮৫ রানে 5 উইকেট পড়ে যাওয়ার পরে সেই টিম এত রান করতে পারবে বলে কেউ বিশ্বাস করে না। আমার প্লেয়ারদেরকে জিজ্ঞেস করলেও তারাও বিশ্বাস করে না। কিন্তু ওই মুহূর্তে তাদের আচরণ দেখে আমার মনে হয়েছিল তারা খেলাটা ছেড়ে দিয়েছে। কেন যে ছেড়ে দিয়েছে তা আমি বুঝতে, আমার কাছে বোধগম্য না। তারপরে আপনি আসেন, আমরা জিয়াউর রহমানকে টিমে নিয়েছিলাম বোলিং অলরাউন্ডার হিসাবে। যখন 4 ও 6 তুবড়ি ছুটছে, তখন জিয়াউর রহমানকে আমি বল করাই। আমি সাইফুলকে দিয়ে বল করেছি। সাইফুল ভালো বোলার, নিশ্চিন্তে ভালো বোলার, কিন্তু সাইফুল সদ্য ইনজুরি থেকে ফিরত এসছে। এবার আপনি দেখবেন যে তাকে গত ম্যাচে এমনি 5 ওভার বল করানো হয়েছে, এবং পরবর্তী পর্যায়ে 3 ওভার বল করানো হয়েছে। কারণ টিম ম্যানেজমেন্ট বুঝতে পেরেছিল তাকে দিয়ে পুরো 10 ওভার করানো যাবে না। এবং ওই ক্যাপ্টেনের টিম হ্যান্ডলিং এর জন্য কিন্তু আমি ওই ম্যাচটা হারি। আমি আপনার কথা শুনবো। আমি একটু জানাব বাবু ভাইয়ের কাছে যাচ্ছি। বাবু, আপনি দীর্ঘদিন ধরে কিন্তু বাংলাদেশ গ্রাউন্ড কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তো বাংলাদেশে কিন্তু এবার কিন্তু 3টি ভেন্যুতে কিন্তু খেলা হচ্ছে, কিন্তু আপনি যদি প্রত্যেকটা ভেন্যু যদি আলাদা যদি স্পেসিফিকলি বলেন যে আসলে সেখানকার পরিবেশ এবং সবকিছু মিলে আমাদেরকে একটু স্পেসিফিকলি যদি বলেন। ধন্যবাদ। আসলে বাংলাদেশের জন্য আরেকটি গৌরব অধ্যায় শুরু হলো, কারণ ইতিপূর্বে বাংলাদেশ, আপনারা জানেন, এশিয়া কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে বিভিন্ন বড় বড় টুর্নামেন্ট, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ বিশেষ করে, ওটা সাকসেসফুলি সম্পন্ন করার পরেই কিন্তু আস্তে আস্তে আমাদের দেশে অনেক বড় বড় টুর্নামেন্টগুলো হচ্ছে। তো এই টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে অলরেডি। আমরা আশা করি বাংলাদেশ চমৎকার খেলবে এবং মূল পর্বে খেলতে যাবে। তবে এই টুর্নামেন্টটি একটু ব্যতিক্রম কিছু ঘটনা আছে এই টুর্নামেন্টকে ঘিরে। সেটা হলো বাংলাদেশ কোয়ালিফাইং ম্যাচ খেলছে। আমি কোনো সময় কোনো ইতিহাসে দেখি নাই ফুটবল টুর্নামেন্ট বা যে কোনো টুর্নামেন্টে হোস্ট কান্ট্রি কোয়ালিফাইং খেলে, তারপর মূল পর্বে যেতে হবে, এরকম আমি এই প্রথম দেখছি। এটা কিভাবে সম্ভব হয়েছে আমি জানি না। এটা আমাদের বোর্ড কর্মকর্তাদের অথবা আমাদের ডিপ্লোমেসিতে আমাদের কোনো দুর্বলতা আছে নাকি আমি জানি না, তবে এটা হওয়া উচিত নয়। সবসময় হোস্ট নেশন কিন্তু সরাসরি মূল পর্বে খেলে, কিন্তু এখানে একটু ব্যতিক্রম হয়েছে। তারপরে আমরা আশা করছি বাংলাদেশ অত্যন্ত ভালো খেলবে এবং আমরা বাংলাদেশের ভালো খেলবে এবং মূল পর্বে খেলবে। মূল পর্বে খেলে অনেক দেশকে হারাবে, এটাই আমরা আশা করছি এবং সেই আশায় বুক বেঁধে বসে আছি। এখন আমাদের যে গ্রাউন্ডগুলিতে খেলা হবে, আমরা আশা করছি এই গ্রাউন্ডগুলি চট্টগ্রাম, ঢাকা এবং সিলেট। এখানে পরীক্ষিত গ্রাউন্ড চট্টগ্রাম এবং ঢাকা। প্রচুর ম্যাচ খেলেছে বাংলাদেশের ছেলেরা এবং বড় বড় দেশের সাথে এখানে জয় এনেছে। নিঃসন্দেহে বাংলাদেশ এখানে ভালো করবে। ব্যতিক্রম শুধু সিলেট গ্রাউন্ডটিকে নিয়ে। এটা সদ্য সমাপ্ত হয়েছে মাঠটি, যদিও এটা অনেক আগে স্টেডিয়ামটি তৈরি হয়েছে, সেই 2005-06 এর দিকে এই মাঠটি শেষ হয়েছে। তারপরে এটা
ক্রিকেট স্টেডিয়ামে রূপান্তরিত করতে করতে এতদিন সময় নেওয়া হয়েছে, যদিও তড়িঘড়ি করে এটা শেষ পর্যন্ত একটি ভেন্যু তৈরি করা হয়েছে, অন্যতম সুন্দর ভেন্যু। তো আমি আশা করছি এই ভেন্যুটি ভালো হবে। তবে এই ভেন্যুতে যদি বাংলাদেশ কিছু ম্যাচ খেলতো, আরো কিছু ম্যাচ খেলতো, তাহলে হয়তো হোস্ট নেশন হিসাবে যে অ্যাডভান্টেজটুকু নিতে পারে হোস্ট নেশন, সেটা নিতে পারতো। তবে আমরা আশা করছি, এখানে বাংলাদেশের কোনো খেলা আছে নাকি আমি জানি না, সিলেটে একটি খেলা আছে, সুতরাং ওই খেলাটা আমরা আশা করি ভালো খেলবে। তারপরেও এটা একটা রিস্ক ফ্যাক্টর থেকে যায়, কারণ এটি টি-20 ওয়ার্ল্ড কাপ। টি-20 ওয়ার্ল্ড কাপে আমি কিছু বলি একটু, সেটা হলো যে কোনো দেশ কিন্তু যে কোনো সময় ভালো খেলতে পারে। এটা কেউ নিশ্চয়তা দিয়ে বলতে পারবে না যে আজকে বাংলাদেশ জিতবে, অস্ট্রেলিয়া জিতবে বা ভারত জিতবে, এটা কিন্তু বলা যায় না। বর্তমানে র্যাঙ্কিং কিন্তু সেরা দল হলো শ্রীলঙ্কা টি-20 ওয়ার্ল্ড কাপে। সুতরাং বাংলাদেশও অনেক দেশকে হারিয়েছে, আবার বাংলাদেশে অনেক দেশের কাছে হেরেছে। সুতরাং এখানে বাংলাদেশের মূল চ্যালেঞ্জটা হলো যে গ্রাউন্ডগুলিতে খেলা হবে। আমি জানি দুটো গ্রাউন্ড তো পরীক্ষিত, আমি বললাম অত্যন্ত পরিচিত গ্রাউন্ড। এখানে বাংলাদেশ মানে হোস্ট নেশন হিসেবে অ্যাডভান্টেজ নেবে এবং ভালো খেলবে আশা করছি, এবং সিলেটও ভালো খেলবে আমি আশা করছি, যেহেতু হোস্ট দর্শকরা করতালি এবং তাদের একটা আলাদা জোর থাকবে আমাদের ছেলেদের। এবং আমরা কি আমাদের সিলেটের যে ম্যাচটি হচ্ছে সেখানে আমরা কতটুকু হোম সাপোর্ট কাজে লাগাতে পারবো, সেটা যদি নিয়ে একটু বলেন। ইয়েস, আমরা আশা করছি এখানে সবাই, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক কিন্তু ক্রিকেট পাগল। এখন বাংলাদেশে ক্রিকেটের ঝড় বইছে, জোয়ার বইছে। সুতরাং এখানে যে হোম অ্যাডভান্টেজ যেটা আছে সেটা তো থাকবে, তারপরে আমাদের ছেলেদের পারফর্ম করতে হবে মাঠে। সুতরাং আমরা যদি গা ছাড়া দিয়ে খেলি, 20 ওভারের খেলা, যে কোনো কিছু হতে পারে। আমি বলবো যে গ্রুপে বাংলাদেশ আছে, অত্যন্ত শক্তিশালী গ্রুপে, কারণ আফগানিস্তান অত্যন্ত শক্তিশালী একটি দেশ, যে কোনো দেশকে হারাতে পারে তারা। আপনারা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে দেখেছেন আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়ে কিন্তু মূল পর্বে গিয়েছে, আর বাংলাদেশ কিন্তু আফগানিস্তানকে হারানোর পরেও যেতে পারেনি। সুতরাং আমরা আশা করবো এই 3টি ম্যাচই বাংলাদেশ অত্যন্ত ভালো খেলবে এবং বিজয়ের মালা নিয়ে আসবে এবং চূড়ান্ত পর্বে যাবে। আমি আপনার কাছে আসবো। আমি একটু রইসুদ্দিন ভাই, আপনি আরেকটা কথা বলছিলেন যে বাংলাদেশের যে টি-20 আসলে কোন ফরম্যাটে, আসলে এই বিষয়গুলো আসলে নিয়ে আপনি একটু যে আসলে টি-20 আসলে মূল খেলা না, ওয়ানডে হচ্ছে আমাদের মূল খেলা, কিন্তু টি-20 নিয়ে আপনি একটু বলছিলেন। আমি ক্রিকেটার হিসাবে আমি নিজে বলতে চাই, অর্গানাইজার পরে প্রথমে আমি ক্রিকেটার, সেই হিসাবে বলতে চাই ক্রিকেট খেলার আসল হলো টেস্ট ক্রিকেট। তারপরে আমরা এটাকে ইন্ট্রোডিউস করলাম ওয়ানডে ক্রিকেট, ইম্প্রোভাইজেশন। এখন এসছে এক্সট্রিম ইম্প্রোভাইজেশন। এখন যে টি-20 খেলা হচ্ছে সেখানে কোনো গ্রামার নাই, কোনো নিয়ম নাই, কোনো কানুন নাই। এখন হয়েছে যে 20 ওভারে আমাকে 200-র উপরে রান করতেই হবে, তা নাহলে আমি জিততে পারবো না। সুতরাং গ্রামারের ধার কেউ ধারে না। আমি গ্রামার ছাড়া এখন যে খেলাতে স্কুপিং, এটা কিন্তু আরম্ভই হয়েছে ওখান থেকে, যে স্কুপ করে 4 মেরে দিলাম। এটা কিন্তু ক্রিকেট খেলার বইয়ে নাই, কোচিং ম্যানুয়ালে আপনি কোথাও খুঁজে পাবেন না এই খেলা। পরবর্তী কি হবে, আমরা লঙ্গার ভার্সনে কোনোদিনই দাঁড়াতে পারবো না, যেটা এখনো আমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে। ওয়ানডেতেও আমরা অত ভালো করতে পারবো না যদি এই ইম্প্রোভাইজেশনটাই আমার হ্যাবিট ফরমেশন হয়ে যায়। আসলে আমি প্রথম থেকে বলে আসছি, টি-20 তাদেরই সাথে যারা টেকনিক্যালি ভেরি সলিড অ্যান্ড সাউন্ড, যারা ইম্প্রোভাইজ করলে কোনো অসুবিধা নাই। রইসুদ্দিন ভাই, আমরা আপনার এই কথার সাথে একমত, এবং এই প্রশ্নটি আমি বাবু ভাইয়ের কাছে রেখে আমি একটা ছোট্ট বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি টাইম স্পোর্টসের ছোট্ট একটা বিরতিতে। থাকুন আমাদের সাথে, প্রাণবন্ত আলোচনায় ফিরে আসবো খুব শীঘ্রই। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টাইম স্পোর্টসের সাথে। আছেন অত্যন্ত দুজন প্রিয় মানুষ, রইসুদ্দিন এবং বাবু ভাই। যেটা রইসুদ্দিন ভাই বলছিল যে বাংলাদেশে টি-20 ফরম্যাটে যে খেলা, সেটা আসলে কোনো খেলার মধ্যে পড়ে না, আসলে এটাকে ওয়ানডে এবং টেস্টই হচ্ছে আসলে প্রধান খেলা। এটা আমি ধন্যবাদ এই কোশ্চেনের জন্য। আমি অতীত অনেক টক শোতে আমি এগুলি বলেছি যে একটি দেশে ক্রিকেট কতটুকু এগুলো বা কতটুকু উন্নয়ন ঘটেছে সেটার মাপকাঠি কিন্তু টেস্ট ক্রিকেট। যেই দেশ টেস্ট ক্রিকেটের যত শক্তিশালী, আমরা সেই দেশকে কিন্তু ক্রিকেটের শক্তিশালী দেশ হিসেবে বা ডমিনেটিং দেশ হিসেবে আখ্যায়িত করতে পারি। যে দেশ টি-20-তে শক্তিশালী, যে দেশ ওয়ানডেতে শক্তিশালী, সেই দেশকে কিন্তু আমরা ওই মানদণ্ডে আনতে পারি না। সুতরাং টি-20
ওয়ার্ল্ড কাপই এসছে বা T20 খেলাটাই আসছে কিন্তু মানুষ দর্শকদের আনন্দ দেওয়ার জন্য, ইটস এ এন্টারটেইনমেন্ট গেম। সুতরাং এই এন্টারটেইনমেন্ট খেলতে যে দিতে যে অনেক ক্ষেত্রে খেলোয়াড়রা তাদের স্বাভাবিক খেলার ছন্দপতন কিন্তু ঘটে, কারণ যে খেলোয়াড়টি হয়তো খুব স্লো খেলে তাকেও কিন্তু দ্রুত খেলতে হয়, এখানে দর্শকরা মজা পায়। তাছাড়া এটার সাথে আমি একটি কথা বলবো যে এটার সাথে এখন বর্তমান বিশ্বে প্রতিটি জায়গায় T20 টুর্নামেন্ট হচ্ছে, বিশেষ করে অর্থনৈতিক ব্যাপার এখানে সাংঘাতিকভাবে জড়িত, এখানে প্রচুর অর্থ লাভ করা যায়। কিন্তু আমাদের দেশের জন্য এটা একটু ব্যতিক্রম কারণ আমাদেরকে আগে আমাদের টেস্ট ক্রিকেটে কিভাবে একটি ম্যাচ ড্র করতে হয়, কিভাবে ম্যাচ জিততে হয়, সেই দিকে আমাদের বিশেষ করে জোর দিতে হবে ক্রিকেট বোর্ডের। যদি আমরা সেই দিকে জোর না দিই তাহলে কিন্তু বাংলাদেশ যদি T20 ওয়ার্ল্ড কাপ বা T20 ম্যাচ এবং ওয়ানডে ম্যাচ নিয়ে বেশি মাতামাতি করে বা বেশি লেগে থাকে এগুলির পিছনে, তাহলে কিন্তু একসময় ক্রিকেট থেকে হারিয়ে যেতে হবে। যেটা এখন কিন্তু বাংলাদেশের পারফরমেন্স নিয়ে হয়তো সাম্প্রতিককালে একটি ম্যাচ ভালো খেলেছে বাংলাদেশ, কিন্তু ভবিষ্যতে যদি আমরা টেস্ট ম্যাচে না জিততে পারি, ভালোভাবে ড্র না করতে পারি, তাহলে কিন্তু বাংলাদেশের ক্রিকেট নিয়ে প্রশ্ন আসতেই পারে। সুতরাং আমরা বলবো T20 ক্রিকেট অবশ্যই থাকবে, এটা এন্টারটেইনমেন্ট হিসেবে থাকবে, কিন্তু আমাদের মূল ফোকাসটা হবে ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের বা দেশের যারা ক্রীড়াঙ্গনে যারা দায়িত্ব আছে তাদের হবে হলো টেস্ট ক্রিকেট। আমি বলবো লঙ্গার ভার্সন ক্রিকেটে বাংলাদেশকে আরো মনোযোগী হতে হবে এবং এইটাতে আরো কিভাবে ভালো খেলা যায়, একটি খেলোয়াড় কিভাবে একদিন টিকে থাকতে পারে, সেশন টু সেশন কিভাবে ডমিনেট করতে পারে, সেদিকে অনেক মনোযোগী হতে হবে। আমাদের কিন্তু বাবু ভাই এরপরে কিন্তু চট্টগ্রামে কিন্তু দুটি ম্যাচ কিন্তু বাংলাদেশের সাথে, কিন্তু সেখানে চট্টগ্রামের পিচ নিয়ে যদি আপনি একটু কথা বলেন যে সেখানে আসলে কোন ফরম্যাটে পিচ হয়, সাধারণত বোলিং পিচ বা ব্যাটিং পিচ? আমি যেটা দেখেছি সেখানে হলো আপনার এই T20 মানে শর্টার ভার্সন যে খেলাগুলি হয় সেখানে কিন্তু আপনি অনেক সময় প্রেডিক্ট করতে পারবে না, কিন্তু আমার লঙ্গার ভার্সনের যে ম্যাচগুলি হয় টেস্ট ম্যাচে আমরা বলতে পারবো এখানে কি ধরনের ক্রিকেট হচ্ছে। এখানে সাধারণত দেখা যায় যে চিটাগাংয়ের যে মাঠগুলি সেখানে কিন্তু প্রচুর রান হয়, রান হয় এবং স্পিনাররা ভালো কাজ করে, এটা কিন্তু ধ্রুব সত্য। সুতরাং আমাদের যে দেশের সাথে খেলাগুলি চিটাগাংয়ে আছে সেখানে কিন্তু আমাদের স্পিনাররা যথেষ্ট শক্তিশালী স্পিনার আছে আমাদের টিমে, সুতরাং তারা ওখানে ডমিনেট করবে। আর আমাদের বাংলাদেশ গ্রুপে যারা আছে সেটা হলো আফগানিস্তান, হংকং এন্ড হলো নেপাল। আমি এখানে ধরবো হলো আফগানিস্তান এবং হংকংকে, কারণ ওরা T20-তে দারুণ খেলে, এক্সিলেন্ট খেলে এবং ওদের মেইন খেলাগুলি হয় T20 ম্যাচগুলি দিয়ে কিন্তু তাদের সাকসেস আমরা যতটুকু দেখেছি। সাম্প্রতিককালে যদিও বাংলাদেশ আফগানিস্তানের সাথে হেরেছে, এটাকে আমি মানে স্ট্যান্ডার্ডের একটা মানদণ্ড ধরতে পারি না যে এটা বাংলাদেশের চেয়ে উপরে চলে গেল, এটা না, কিন্তু তারা কিন্তু T20-তে ভয়ঙ্কর। একটি অ্যাডভান্টেজ আছে আফগানিস্তানের, সেটা হলো তাদের কিছু খেলোয়াড় বাংলাদেশে এরকম T20 টুর্নামেন্টে খেলে গেছে বা ওয়ানডেতে খেলে গেছে, সেই ক্ষেত্রে তারা এই বাংলাদেশের মাঠ পরিবেশ পরিস্থিতির সম্বন্ধে অবগত এবং তারা কিন্তু এটাকে কাজে লাগাবে। সুতরাং আমরা দেখছি যে কি করে বাংলাদেশের ছেলেরা এবং আফগানিস্তানের এরা। তবে এখানে যে আফগানিস্তান এবং হংকং এর সাথে জোর প্রতিদ্বন্দ্বিতা হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং বাংলাদেশ যে কেউ এখানে আমি বলবো 50-50 ম্যাচ। বাংলাদেশকে অত্যন্ত সিরিয়াসলি খেলতে হবে, আদারওয়াইজ এই টুর্নামেন্টকে থেকে ছিটকে পড়তে হবে। আমি আপনাকে চাইবো রইসুদ্দিন ভাই, সামনে কিন্তু আমাদের হংকং এবং নেপাল, মানে বাবু ভাই যেটা বলছিল যে আসলে বাংলাদেশকে খুব হার্ডলি খেলতে হবে এবং অন্তত আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের 3টি ম্যাচে কিন্তু আমাদের কিন্তু উইন করতে হবে, কিন্তু হ্যাঁ সামনে যে 2টি ম্যাচ আছে সেটা আমাদের উইন করতে হবে। একটা জিনিস আমি বলতে চাই যে আমাদের ছেলেদের পটেনশিয়ালিটি আছে, যেটা দরকার মেন্টাল স্ট্রেংথ। আমি সবসময় বলে থাকি যে ক্রিকেট ইজ এ মাইন্ড গেম। যে টিমের প্লেয়াররা যত মানসিকভাবে শক্ত তারা কিন্তু তত ভালো খেলে, তারা একটা ডুবন্তর অবস্থা থেকে একটা টিমকে তুলে নিয়ে যেতে পারে। এই সামর্থ্য কিন্তু আমাদের প্লেয়ারদের আছে যদি তারা মানসিক শক্তিটা অর্জন করতে পারে। এবং আমি একটু আগে বলেছি যে এখন পর্যন্ত আমরা নেপাল এবং হংকংয়ের কাছে হারিনি, আফগানিস্তান কাছে রিসেন্টলি হেরেছি। সেই মানদণ্ডে দেখতে গেলে আমাদের ছেলেদের কিন্তু ভালো করা উচিত, এবং আমরা আফগানিস্তানের সঙ্গে হেরে যে জোলটা পেয়েছে, তারা যে ধাক্কাটা খেয়েছে, এই কারণে আরো ভালো খেলা উচিত। একটা জিদের বশবর্তী হয়ে খেলা উচিত, সারা জাতিকে দেখিয়ে দেওয়া উচিত যে না আমরা পারি, কারণ সারা জাতি আমাদের পিছনে আছে।
হ্যাঁ হ্যাঁ। আর বাবু ভাই মনে একটু যোগ করতে চাচ্ছে সম্ভবত। হ্যাঁ, উনি যেটা বললেন যে সব দেশে কিন্তু টি-20-তে 19-20, যে দেশ অভিজ্ঞতাটাকে কাজে লাগাবে সেই জিতবে। সেখানে সাম্প্রতিককালে আমরা যেটা দেখতে পেয়েছি, শ্রীলঙ্কার সাথে দুটো টি-20 ম্যাচে বাংলাদেশ কিন্তু জিততে জিততে হেরে গেল। এখানে শ্রীলঙ্কা কিন্তু তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিন্তু জিতেছে। খুব মানে লাস্ট ওভারে হয়তো 1-2 বল আগে ডিসিশনগুলো হয়েছে। সেটাই আমি বলছি যে সেই ক্ষেত্রে বাংলাদেশকে আফগানিস্তান এবং হংকং এর সাথে অত্যন্ত মনোযোগী হয়ে খেলতে হবে। বাবু ভাই, আপনি কি তাহলে বলছেন যে অভিজ্ঞতার কি কোনো ল্যাকিংস আছে কিনা, যদি আপনি এটা কি কোনো ইন্ডিকেট করতে চাচ্ছেন? ডেফিনেটলি বাংলাদেশ যদি আরেকটু ম্যাচুরিটি পরিচয় দিত মাঠে, সেই ক্ষেত্রে কিন্তু শ্রীলঙ্কাকে হারাতে পারতো, কিন্তু সেখানে আমরা কিন্তু পরাজিত। এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, গেম ওয়াইজ দেখতে গেলে কিন্তু আমাদের অভিজ্ঞতার কমতি নাই। কেউ 100-150 করে ওয়ান ডে ম্যাচ খেলেছে, টি-20 কম খেলেছে, কারণ টি-20 খেলাই কম হয়েছে। সেই দিক দিয়ে কিন্তু আমাদের কম নাই। যে অভিজ্ঞতাটা আমরা কাজে লাগাতে পারি না, ঠিক সময় ঠিক কাজটা করতে পারি, রাইট পয়েন্টে। এবং যে জন্য আমি বলি যে আমাদের মানসিক শক্তিটা, মেন্টাল স্ট্রেংথটা আমাদের ঠিক উপযুক্ত সময় আমরা হারিয়ে ফেলি। বাবু ভাই, আপনি মনে হয় আপনার নেপাল এবং হংকং এর ব্যাটিং সাইড নিয়ে একটু কিছু বলতে চাচ্ছিলেন, যে তাদের ব্যাটিং বর্তমানে যে অবস্থা, যে টি-20 কিন্তু ক্রেজি খেলা, এবং সেই ব্যাটিং কিন্তু একটু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। কারেক্ট। আমরা অনেক ক্ষেত্রে আমরা হংকংকে আমরা ফলো করেছি। হংকং কিন্তু বেশ কয়েকজন হার্ড হিটার ব্যাটসম্যান আছে এবং ওরা যে কোনো সময় যে কোনো দলকে মানে জয়ের। সুতরাং সেই ক্ষেত্রে আমি বলবো প্রথমে আফগানিস্তান, তারপরে হংকং, তারপরে নেপাল, প্রত্যেকটি দেশের সাথে কিন্তু আমাদের সিরিয়াসলি খেলতে হবে। কারণ টি-20-তে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আমিই জিতবো। এটা কিন্তু অস্ট্রেলিয়াও পারবে না, ভারতও পারবে না, বা শ্রীলঙ্কাও পারবে না। সুতরাং আমি বলবো যে তাদের যে হার্ড হিটার ব্যাটসম্যান আছে, বিশেষ করে আফগানিস্তান এবং হংকংয়ে, তাদের এই ব্যাটসম্যানদের কিভাবে বাংলাদেশের বোলাররা মোকাবেলা করবে সেটার ব্যাপারে একটি সুদৃঢ় একটি পরিকল্পনা করতে হবে। যে পরিকল্পনা মাফিক খেলবে এবং বল করবে, ইনশাল্লাহ আমাদের দেশ ভালো করবে। এবং আমরা আশা করছি 16 কোটি মানুষ আশা করছে যে বাংলাদেশ মূল পর্বে যাবে এবং ভালো ভালো দেশের সাথে খেলে সেখানে কয়েকটি জয় পাবে, এবং একটা মোরাল যে বা স্ট্রেংথ যেটা সবার থাকা উচিত, সেটা আনার জন্য কিন্তু আমাদের সংগঠক যারা আছে এবং ক্রিকেট প্লেয়াররা যারা সিনিয়র ক্রিকেটাররা আছে, তাদের কিন্তু সবার ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতে হবে। কারণ আমরা ইতিপূর্বের ম্যাচগুলিতে যেটা লক্ষ্য করেছি সেটা হলো, রোহিত ভাই আপনি দেখবেন মাঠে কিন্তু গা ছাড়া ভাব একটা ছিল অনেক খেলোয়াড়দের। কেন এরকম হবে? এবং বাংলাদেশ তো সেটা নিয়ে কিন্তু বেশি আমরা তৎপর দেখিনি। কিন্তু বাংলাদেশ তো এখন একেবারে এত বড় দেশ হয়ে যায় না, এত ক্রিকেটে ডমিনেটিং কোনো নেশন হয়ে যায়নি যে বাংলাদেশ এইভাবে খেলবে। আমরা কিন্তু এটা দৃষ্টিকটু লেগেছে আমাদের প্রত্যেকটি খেলোয়াড় সংগঠকদের এই ব্যাপারে দৃষ্টি দিতে হবে টিমের প্রতি। আমি প্রথমেই বলেছি যে আফগানিস্তানের সঙ্গে খেলা শেষ গা ছাড়া ভাব, এবার কি ক্যাপ্টেনের প্রেজেন্সও ফিল করা যায়নি যে ক্যাপ্টেন মাঠে আছে। আচ্ছা, একটা প্লেয়ার খারাপ বল করলে বা কিছু করলে পরে ক্যাপ্টেন দৌড়ে যে থেকে পিঠ চাপড়ায়, বলে যে এই লাইন লেংথে করো, এই ব্যাটসম্যানটার এই উইকনেস আছে, এইভাবে করো। পরে অবশ্য এটা শুধরে নিয়েছে, পরবর্তী ম্যাচগুলোতে এটা করেছে। জয় আসে নাই, কিন্তু জয় আসে নাই, তার কারণ আছে। আমরা উই লস্ট এগেইনস্ট পাকিস্তান 326 করে হেরেছি। কেন হেরেছি সেটা আমি একটু আগে বলেছি, যে ওইখানে শফিউলকে বল না করিয়ে ক্যাপ্টেন যদি অন্য একজনকে বল করাতো, তাহলে হয়তো আফ্রিদি স্ট্রাইক করতে পারতো না। কারণ শফিউল হি জাস্ট কেম ফ্রম ন্যাগিং ইনজুরি, এবং তাকে সর্বসাকুল্যে এই টুর্নামেন্টে 8 ওভার বল করানো হয়েছে। তার মানে কি? তার মানে হি ইজ নট ফুললি ফিট। তো আমি ওই তোপের মুখে একদম ফুললি আনফিট বোলারকে কেন ফেলবো, যেখানে আমার পরীক্ষিত বোলার আছে। রয়েছে আমরা বেশ আশাবাদী যে বাংলাদেশ আসলে মূল পর্বের বাধা পেরিয়ে আসলে সুপার 10-এ গিয়ে খেলবে বাংলাদেশে। সেই আপনি কতটুকু আশাবাদী, একটু আশার বাণী যদি। আমি তো আশাবাদী বটেই, ক্রিকেট প্লেয়ার এবং অর্গানাইজার হিসেবে আমি সবসময় আশা করব, এটা আমার স্বপ্ন যে বাংলাদেশ ভালো করুক, ওয়ার্ল্ড কাপ জিতুক। আমার সঙ্গে সারা বাংলাদেশের মানুষ একত্রিত হবে। সবাই চায় বাংলাদেশ ভালো করুক। হ্যাঁ বাবু ভাই।
হ্যাঁ। আসলে আমরা বাংলাদেশকে নিয়ে অত্যন্ত গর্ববোধ করি, কারণ ইতিপূর্বে আমরা বাংলাদেশকে দেখেছি বিশ্বের বিশাল বিশাল দেশকে, ক্রিকেট ডমিনেটিং কান্ট্রি যাদেরকে বলি, নেশন যাদেরকে বলি, তাদেরকে কিভাবে পরাজিত করেছে। সুতরাং এখানে তো একটি যে দেশগুলির সাথে খেলা হবে, যদিও ক্রিকেটে কাউকে ছোট করে দেখার কিছু নেই, তারপরে আমি বলবো যে দেশগুলি মোকাবেলা প্রথম পর্বে বাংলাদেশ করবে সেগুলি অত্যন্ত বাংলাদেশের স্ট্যান্ডার্ড চাইতে অত্যন্ত বিলো স্ট্যান্ডার্ড দেন তারপর দেশ। তারপরে আমি বলবো যে এখানে যদি কিছুটাও গা ছাড়া দেয় তাহলে হয়তো দুর্ঘটনা ঘটতেও পারে। তবে আমরা আশা করছি যে আমরা যদি মূল পর্বে না খেলতে পারি, এটা আমাদের জন্য একটা বড় বিরাট ব্যর্থতা, এবং ক্রিকেটের যে ব্যর্থতা এখান থেকে কিন্তু এগুলি প্রমাণিত হবে যে ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট। সুতরাং আমরা এটা আশা করি না। এজ এ ক্রিকেট ফ্যান হিসাবে, ক্রিকেট সংগঠক হিসাবে 16 কোটি মানুষ যেমন বাংলাদেশের 11 জন খেলোয়াড় দিকে চেয়ে আছে, তেমনি আমরাও চেয়ে আছি যে বাংলাদেশ কিভাবে চূড়ান্ত মূল পর্বে খেলবে এবং ভালো ভালো দেশকে পরাজিত করবে। আমরা বেশ এই আশাবাদী আশা নিয়ে আমরা আছি। আরেকটি কথা আমি একটি কথা আমি সবাইকে মনে করিয়ে দিই, এটা টি-20 ওয়ার্ল্ড কাপ হচ্ছে। যাদের অবদানে বাংলাদেশ ক্রিকেট আজকে এই পর্যায়ে এসছে সে সাবেক ক্রিকেটাররা, রোহিত ভাই থেকে শুরু এখানে বিখ্যাত অনেক ক্রিকেটার আছে, বাংলাদেশের অনেক সাবেক অধিনায়ক আছে, জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্রিকেটার আছে। তাদেরকে আপনারা একটি কথা শুনলে অবাক হয়ে যাবেন, তাদেরকে এই টি-20 বিশ্বকাপ উপলক্ষে একটি কমপ্লিমেন্টারি টিকিট দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি এটি আজকে প্রশ্নবিদ্ধ। কারণ আজকে ক্রিকেট এসছে কিন্তু তাদের হাত ধরেই, তাদের অক্লান্ত পরিশ্রমে, তারা নিজেরা পকেট থেকে টাকা খরচ করে আজকে ক্রিকেটকে এই পর্যায়ে এনেছে। সুতরাং তাদেরকে যদি এতটুকু দিয়ে আমরা একটা সম্মানিত না করতে পারি, এটা মনে হয় জাতির জন্য একটি বড় লজ্জা। বাবু ভাই, আসলে বিষয়টি অনেক দুঃখজনক। আসলে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসলে এই বিষয়টি, যারা কর্মকর্তা আছে তাদের এই বিষয়টির দিকে আসলে আমাদের মনে হয় লক্ষ্য রাখা উচিত। আমরা আশা করছি যে বাংলাদেশের সব বাধা অতিক্রম করে বাংলাদেশ ভালো একটা অবস্থান তৈরি করবে টি-20 বিশ্বকাপে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং মোহনা টিভিকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে, তবে যাবার আগে বলছি অনুষ্ঠান সম্পর্কে এবং টি-20 বিশ্বকাপ সম্পর্কে যে কোনো তথ্য এবং মতামত আপনি আমাদেরকে জানাতে পারেন। আপনি জানান আমাদেরকে, আমরা জানাবো গোটা বিশ্ববাসীকে। খেলাধুলা করুন, টাইম স্পোর্টস অনুষ্ঠানটা দেখুন আর মোহনার সাথে থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সাইফুল ইসলাম নয়ন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।